আচ্ছা, তো এখন আমরা যে যে জিনিসগুলো দেখব আজকে, প্রথমেই দেখব এর রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক। এরে দিয়ে কিভাবে স্ট্যাক বানানো যায়, ঠিক আছে? তো এরে দিয়ে কিভাবে স্ট্যাক বানানো যায় এটার জন্য প্রথমে আমরা একটা জিনিস করি। তোমরা তো জানো যে স্ট্যাকের ক্ষেত্রে একটা টপ থাকে না, একটা টপ তো রাখতে হয়, রাখতে হয় কি না? আর একটা কি থাকতে হয়, একটা স্ট্যাকের যে ম্যাক্সিমাম সাইজ এটাকে দিয়ে দিতে হয় না সব সময়, কারণ ওইটার উপরে ডিপেন্ড করে তো আমার ওভারফ্লো বা আন্ডারফ্লো এগুলো নির্ভর করে, তাই না? তা আমি এখানে যেহেতু করে রাখছি এই জন্য তোমাদের এখান থেকে আমি বুঝাচ্ছি। তাহলে প্রথম কাজই হচ্ছে কি আমার, প্রথম কাজই হচ্ছে আমি এটাকে গ্লোবালি ইনিশিয়ালাইজ করে ফেলি। ইনিশিয়ালাইজ, ইনিশিয়ালাইজেশন গ্লোবালি করলে সুবিধাটা কি বলো তো? বারে বারে তোমাকে টপ আর এগুলাকে ফাংশনে পাঠাতে হবে না আর কি, বুঝছো না? মানে গ্লোবালি করলে কি সব জায়গা থেকে এটা ইউজ করা যায় না? সো ওই জন্য আমি গ্লোবালি দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে আমি করলাম কি, আমি প্রথমেই সাইজটাকে ইনপুট নিলাম যে আমি স্ট্যাক কত সাইজের তৈরি করব, ঠিক আছে? তারপরে আমি করলাম কি, একটা স্ট্যাক নামে একটা এরে নিলাম। এরেটার মধ্যে আমার সাইজ দিলে এতটুকুই হবে না। ধরো আমি ম্যাক্স স্ট্যাক দিয়ে 8 নেই, তাহলে স্ট্যাকের সাইজ কত হবে? 8 হবে না? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি স্ট্যাকের মধ্যে পুশ করতে চাই। স্ট্যাকের মধ্যে যদি পুশ করতে চাই, আমি কি করলাম, ওই এরেটাকে পাঠাইলাম পুশ ফাংশনে, আর কোন এলিমেন্টটাকে পুশ করতে চাই ওই এলিমেন্টটাকে পাঠালাম। ধরো আমি 20কে পুশ করতে চাই, তাহলে পুশ নামে অবশ্যই একটা ফাংশন থাকতে হবে। যেহেতু এখানে কোনো রিটার্ন টাইপ নাই, তার মানে পুশ ফাংশনটা কি কি টাইপের, ভয়েড না? তাহলে আমি গেলাম, তাহলে আমি আসলাম ভয়েড, এই ফাংশনটায় আসলাম। তাহলে ভয়েড পুশ, তাহলে দেখো প্রথমে আমি কি কি রিসিভ করছি, এরাটাকে রিসিভ করছি, আর এদিকে কি রিসিভ করছি, যেটাকে আমার পুশ করতে হবে, ঠিক কি না? আচ্ছা, একদম বলো তো, যদি তোমার টপের মানটা ম্যাক্স স্ট্যাকের সমান হয়ে যায়, আর আমি যদি এখন পুশ করতে চাই, তাহলে জিনিসটা ওভারফ্লো হয়ে যাবে না? এ বাকিরা বুঝছো? তাহলে টপের মান যদি ম্যাক্স স্ট্যাক হয়ে যায় তাহলে এটা ওভারফ্লো হয়ে যাবে। তো ওভারফ্লো হলে আমি এক্সিট করে দিব। আচ্ছা যাক, এখন করব কি, আমি টপের মান, ওই দিন তোমাদের একটা কথা বলছিলাম এর জন্য তুমি 0 থেকে শুরু করতে পারো। আসলে ওই রকম করলে হবে না, কারণ হচ্ছে কি, তুমি 1 থেকেই শুরু করবা। 1 থেকে শুরু করবা কেন? টপের মান 1 মানে কি, তুমি 1 নম্বর জায়গায় আসো। কথাটা বুঝছো? কারণ তুমি টপের মান 0 সেট করছো, তার মানে কিন্তু স্ট্যাকটা এমটি। তো তুমি টপের মান 1 করা মানে তুমি 1 নম্বর জায়গায় আসো। আমি কথাটা বুঝাইতে পারছি? মানে আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে তুমি টপের মান তখন বলতা 0 আর কি। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি টপ 0 বলতে বুঝাই স্ট্যাকটা খালি। তো আমার অ্যাকচুয়ালি টপ 0 যেহেতু খালি, তাহলে একটা এলিমেন্ট থাকা মানে টপের মান 1 করে তারপরে পুশ করতে হবে। কথাটা বুঝছো? এমনি তো তুমি বলতে পারো স্যার 0 নম্বর ইন্ডেক্সও তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু টপটা হচ্ছে আমার 0 মানে খালি, স্ট্যাকের মধ্যে কিচ্ছু নাই, তার মানে আমি স্ট্যাক 0-তে কিছু রাখবো না। কথাটা বুঝছো? তো স্ট্যাক 0-তে কিছু রাখবো না, তাহলে স্ট্যাক, তাইলে প্রথম কাজই হচ্ছে কি, টপের মান আমি 1 বাড়াইয়ে ফেললাম। তারপরে দেখো স্ট্যাক অফ টপের মধ্যে আমি ডাটাটাকে রেখে দিছি। এটাই তো পুশ করা, তাই না? তো এটা যেহেতু ভয়েড, এটা রিটার্ন করার কোনো দরকার নাই, জাস্ট রিটার্ন এমনি লিখে দিলেই হয়, ঠিক আছে? বা না লিখলেও হয়। তাহলে আমার টপের মান পুশ হয়ে গেল। এই এই ফাংশন কি তোমরা সবাই বুঝছো যারা যারা আসো? পুশ ফাংশন। আচ্ছা, তাইলে পুশ করলাম পুশ করলাম পুশ করলাম, আরও অনেকগুলো পুশ করলাম। তাহলে আমার স্ট্যাকের মধ্যে এখন কয়টা আছে? 20, 30, 40, 3টা এলিমেন্ট আছে, তাই না? এখন আমি করলাম কি, আমি স্ট্যাক থেকে পপ করলাম, এবং পপ করে আমি করলাম কি, পপ করার পরে যে আইটেমটা আছে, মানে পপের পরে যে আইটেম, যে আইটেমটা অ্যাকচুয়ালি ডিলিট হয়েছে ওই আইটেমটাকে আমি আবার রিসিভ করলাম। যেহেতু আইটেমটাকে রিসিভ করছি, তাহলে পপের রিটার্ন টাইপ কী হবে? রিটার্ন টাইপ ইন্টিজার হবে, ইন্টিজার। যেহেতু ইন্টিজার টাইপের জিনিস নিয়েছে, তাহলে আমি পপে যাই। পপে যাওয়ার পরে পপে আমি অবশ্যই, পপে তো আর আমার এলিমেন্ট পাঠাতে হয় না, পপে জাস্ট কি পাঠালেই হবে, আমার স্টেকের এরেটাকে পাঠাতেই হবে, ঠিক আছে? আমি পাঠালাম। এখন দেখো টপটা যদি অলরেডি 0 থাকে আর আমি যদি ডিলিট করতে চাই, তাহলে কি কিছু ডিলিট করতে পারবো? তার মানে এটা কি আন্ডারফ্লো না? তো এটা আন্ডারফ্লো হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে প্রথমেই দেখো
স্ট্যাক অফ টপের মানটা মানে একদম উপরের ভ্যালুর মানটা আমি আইটেমের মধ্যে রেখে দিছি, ঠিক আছে? এখানে আমি আইটেমটাকে একটু প্রিন্ট করছি আর কি, আর কিছুই না। তারপরে করছি কি দেখো, টপ মাইনাস মাইনাস। টপ মাইনাস মাইনাস করা মানে কি, টপের মান 1 কমায় দিছি, তার মানে কি টপটা 1 কমে গেছে না? আর টপ 1 কমে যাওয়া মানে কি, স্ট্যাকের সাইজ 1 কমে গেল না? স্ট্যাক থেকে একটা এলিমেন্ট ডিলিট হয়ে গেল না? কারণ স্ট্যাকের হিসাব করা হয় কি দিয়ে, সবসময় টপ দিয়ে। টপের উপরে কিন্তু স্ট্যাক কিছু আছে বলে জানে না, কারণ টপটা হচ্ছে আমার সেই ভেরিয়েবল, যে ভেরিয়েবল দিয়ে আমি বারে বারে চেক করতে পারি যে অ্যাকচুয়ালি আমার এটা কোন জায়গায় আছে, মানে আমার স্ট্যাকের টপটা কোন জায়গায় আছে, তাই না? তো টপ মাইনাস মাইনাস করা মানে কি, অ্যাকচুয়ালি তুমি সবার উপরের এলিমেন্টটাকে এখন নাই করে দিছো না? বাকিরা বুঝছো? তো এই হচ্ছে কাহিনী। তো এখন আমরা যদি এটাকে একটু রান করি, রান করে দেখাই। আচ্ছা, স্ট্যাকের সাইজ যদি আমি ধরো 2 নেই, তাহলে বলো, বলো তো এখন কি হবে, প্রোগ্রামটা কি আউটপুট দিবে? শিওর? ওভারফ্লো, রাইট। ওভারফ্লো হবে, কারণ আমি পুশ কয়টা দিছি এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। বুঝতে পারছো? এটা 2টা, আমার প্রথম 2টা, তুমি 2টা দিছো মানে 2টা পুশ করে ওভারফ্লো, তা তো না। সে প্রথম 2টা ঠিকই পুশ করছে, তারপর ওভারফ্লো পাইছে, তার মানে ওভারফ্লো এখানে আনসার আসবে। সো ওইটা একটু মাথায় রাখতে হবে আর কি। আর আবার ধরো তুমি যদি এখন ইয়ে করো, স্ট্যাকের সাইজ ধরো 8 নিলা, 8 নেওয়ার পরে এই দেখো আমি করছি কি, পপ করছিলাম এখান থেকে কোনটা, 3টা পুশ করার পরে পপ করছি না? তো 3টা পুশ করার পরে টপে কে ছিল, 40 ছিল না? তো 40 পপ হয়ে দেখো এখানেও 40 প্রিন্ট হয়েছে, আমি উপরেও একবার 40 প্রিন্ট দিছিলাম, তো 2 জায়গায় 40 আর কি প্রিন্ট হয়েছে, ঠিক আছে? সে তাহলে এর এর দিয়ে তোমরা কি এখন তৈরি করতে পারবা না স্ট্যাক সবাই? একদম ইজি কিন্তু। আমি কি যাব অন্যটায় যাব? এখানে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, পসিবল না কেন? পসিবল না কেন, অবশ্যই পসিবল। তুমি এই করবা, ধরো ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন ধরো 5, আই প্লাস প্লাস, সরি, পসিবল না কেন, অবশ্যই পসিবল। কি জায়গায় লিখতেছি আমি জানি না। আই লেস দেন 5, আই প্লাস প্লাস, ধরো আমি মানে কয়টা, 5টা এলিমেন্ট পুশ করবো, হ্যাঁ? পুশ, এখন পুশের মধ্যে আমি করি কি, আমি প্রথমে স্ট্যাকটাকে পাঠাই, খুবই ভালো কথা, স্ট্যাকটাকে পাঠাবো। আর আমি ধরো এক্স পাঠালাম, তুমি বলতে পারো তাহলে এক্স কি, তাহলে আমাকে এখানে কি করতে হবে, সিন একটা এক্স নিতে হবে না? এবং আমি এখানে কাজ করলাম, ইন্টিজার এক্স নিলাম, ধরো আমি এটাকে ইয়ে করলাম, কমেন্ট করে দিই। এখন আমি স্ট্যাকের সাইজ আমি নিব। এখন দেখো আমি তো পপ দিছি, তো আমি ধরো প্রথমে স্ট্যাকের সাইজ নিলাম 8, সমস্যা না, 5টা ইনপুট নিতে হবে। ধরো আমি 100 নিলাম, আচ্ছা আমি ইয়ে নিয়ে নিই, 200 নিলাম, 300 নিলাম, 400 নিলাম, 500 নিলাম, তাহলে কি আমি 5টা এলিমেন্ট নিয়ে নিছি না? এখন আমি যদি এন্টার করি এবং একটা পপ হবে কিন্তু এখানে, তাহলে বলতো পপের রেজাল্টটা কি আসবে? 500, দেখো 500 আসছে, 500 আসছে। তো দেখছো, এই তো আমি তো নিলাম ইনপুট, তো এইভাবে নিলাম, নেওয়া যাবে না কেন? অবশ্যই নেওয়া যাবে। না আমি এই, এইটা তো হচ্ছে তোমার প্রবলেমের উপরে ডিপেন্ডেন্ট।
আমি যে তোমাদের ওই লিঙ্ক লিস্টে বারে 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 ভ্যালু দেখাইছি, আমি তো তোমাদের ধরো প্রবলেম করার জন্য এরকম দেখাবো না, আমি তো তোমাদের জিনিসটা বোঝানোর জন্য দেখাচ্ছি। প্রবলেম অনুযায়ী তোমাকে যদি এখন বলে অ্যান্টা এলিমেন্ট, ওই যে একটু আগে পূজন মনে জিজ্ঞেস করছিল অ্যান্টা এলিমেন্ট কীভাবে ইনপুট নিবে, আমি তো তোমাকে বলে দিছি যে অ্যান্টা এলিমেন্ট কীভাবে, তো এইখানেও তো তোমাকে অ্যান্টা এলিমেন্ট নিতে পারো, তাই না? তা আমি তো তোমাকে জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি, প্রবলেম কিন্তু সলভিং করাচ্ছি না, ঠিক আছে? প্রবলেম সলভিংয়ে তোমাদের এটা হচ্ছে মানে যে সময় যেটা আসে ওই সময় এটা আর কি ওই রকম অনুযায়ী তোমাদের লিখতে হয় আর কি। তা আমি কি পরেরটাতে যাব? আর কি কোনো কোয়েশ্চেন আছে? আশা করি নাই। আচ্ছা, এখন আসি লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক। আমরা কি যে পড়ছিলাম, এরে দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, পরে কি দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়? লিঙ্ক লিস্ট দিয়ে করা যায় না? তাহলে প্রথমে আমি কি করব, লিঙ্ক লিস্ট, যেহেতু লিঙ্ক লিস্ট মানেই তো তোমার একটা নোট থাকবে, তাহলে আমি দেখো স্ট্যাক নামে একটা নোট ক্রিয়েট করলাম, এখানের মধ্যে কি কি আছে, ডাটা থাকবে আর তার নেক্সট অংশ থাকবে, তাই না? এবং আমি কিন্তু বারে বারে বলছিলাম যে লিঙ্ক লিস্ট দিয়ে যখন স্ট্যাক বানাই তখন আমরা যে দুইটা কাজ করি, পুশ মানে হচ্ছে ইনসার্ট এট বিগিনিং, আর পপ মানে কি ডিলিট ফ্রম বিগিনিং, তাই না? এবং গ্লোবালি দেখো, এখন আমি গ্লোবালি টপটাকে, এই টপ মানে কিন্তু আমার হেড, টপ আর হেড কিন্তু একই জিনিস, বুঝছো? আমরা যে হেড নিয়েছিলাম মনে আছে না লিঙ্ক লিস্টের ক্ষেত্রে? তো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেটা হেড, স্ট্যাকের ক্ষেত্রে ওইটাই টপ, নাম দিছি আমি টপ আর কি। তো স্ট্যাকের টপ, তাহলে হেড কি থাকে সবসময় শুরুতে? নাল থাকে না? একদম ইনিশিয়ালি হেড নাল থাকে, তার মানে আমি বলতে পারি স্ট্যাকের টপ নাল, মানে কি স্ট্যাকটা কি, স্ট্যাকটি এমটি। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমি দেখি আমরা পারি কি না। আচ্ছা, এইটা পপ প্রথমে দেওয়া উচিত হবে না। হ্যাঁ, তো প্রথমে আমি বলছি যে পুশ করো 20কে পুশ করো, ঠিক আছে? এখন একটা জিনিস বুঝো তো, তোমার যেহেতু তুমি ইনসার্টেড বিগিনিং করছো, আর তুমি যেহেতু এই মানে ডিলিট ফ্রম বিগিনিং করছো, তার মানে তোমার কি এখানে বারে বারে কি তোমার অ্যাড্রেস পাঠানোর দরকার আছে? তুমি তো জানো যে সবসময় এটা কোন জায়গায় হবে, টপের এখানে হবে না। ডিলিটটাও কিন্তু টপ থেকে হচ্ছে, ইনসার্ট ও টপের মধ্যে হচ্ছে, তার মানে এটা তো আমি গ্লোবালি ডিক্লেয়ার করে ফেলছি উপরে। গ্লোবালি ডিক্লেয়ার করলে কি আর ফাংশনে পাঠানোর দরকার আছে? আচ্ছা, তো দিলাম পুশ 20, তাহলে পুশ ফাংশনে যাই, পুশে আসলাম, পুশে আইসাই দেখো মনে আছে আমরা কি করতাম, একটা নতুন নোড আগে ক্রিয়েট করলাম নিউ স্ট্যাক দিয়ে, ঠিক আছে? স্ট্যাক টাইপের একটা নিউ নোড তৈরি করলাম, যদি নিউ নোডটা নাল হয় তাহলে তো ওভারফ্লো হয়, কারণ কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারে নাই। তারপরে আমি করছি কি, নিউ নোডের ডাটার মধ্যে ডাটাটাকে রেখে দিছি, আর নিউ নোডের নেক্সটের মধ্যে বর্তমানে যেটা হেড মানে টপ, ওই টপটাকে রেখে দিছি, তাহলে টপ বর্তমানে কি নাল না? তাহলে কি এই নিউ নোডের নেক্সটের মধ্যে এখন নাল নাল আছে না? তাহলে এখন দেখো টপেও নাল, নিউ নোডেও নাল, আমি কি টপ আর এটাকে কানেক্ট করছি এখন পর্যন্ত? তাহলে আমাকে কি করতে হবে, টপের মধ্যে এখন নিউ নোডটা রেখে দিলেই অ্যাকচুয়ালি টপ, টপ পরে নিউ নোড পরে নাল, এরকম আসবে না? তার মানে টপ কিন্তু এখন হয়ে গেল এটা নিউ নোডটা, আগে ছিল নাল, তো এই জন্য আগে টপটাকে রাখতে হয়, তারপরে টপের মধ্যে অ্যাসাইন করতে হয়। কারণ কি, প্রত্যেকবারই কিন্তু তোমাকে এই জিনিসটাই করতে হবে, যখনই তুমি নতুন করে পুশ করবা, নতুন পুশ করার পরে এখন দেখো টপটা হচ্ছে নিউ নোড, এখন পরের বার যে সময় তুমি আবার পুশ দিবা তখন ওই নিউ নোডটা তুমি রেখে দিবা এই আরেকটা নোডের নেক্সটে, আর আরেকটা নোটকে রেখে দিবা তুমি টপে, আরেকটা নোটকে টপে রেখে দেওয়া মানে কি ওই নোটটা এখন বিগিনিংয়ে চলে আসলো না? মনে আছে তো ইনসার্টেড বিগিনিং আমরা কিভাবে করতাম? এ বাকিরা বুঝছো, ছেলেপেলা যারা আছো? একদম ইজি কিন্তু, যে তুমি বারে বারে আগে টপের মান যেটা আছে ওইটা রেখে দিয়ে তারপরে টপে রাখলা, এইটাই কিন্তু হচ্ছে ইনসার্টেড বিগিনিং। তার মানে আমার পুশ অপারেশন কিন্তু হয়ে গেল। এখন আসি আমি পপ অপারেশনে। পপ অপারেশনে আসার পরে পপের মধ্যে গেলে প্রথমে কি দেখতে হবে, টপ যদি তোমার নাল হয় তাহলে কি আমি পপ করলে আমার ওভারফ্লো আন্ডারফ্লো হবে না? টপ যদি নাল হয় আন্ডারফ্লো হবে। আচ্ছা, যদি নাল না হয় তাহলে একটা জিনিস চিন্তা করো, ইনসার্ট ফ্রম বিগিনিং মানে কি? মানে হচ্ছে টপ অ্যাকচুয়ালি যাকে নির্দেশ করতো তাকে আমি ডিলিট করে ফেলবো, ডিলিট করে ওই যাকে নির্দেশ করতো সে যাকে নির্দেশ করছে তাকে দেখাবো। মানে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি এরকম, ধরো টপ 20কে নির্দেশ করতো,
আর 20 নির্দেশ করতো তোমার 30কে। ঠিক আছে, তাহলে এই টপ যদি 20কে নির্দেশ করতো, তাহলে জিনিসটা আমি বুঝাই। টপ হচ্ছে 20। এখন একটা জিনিস বুঝো তো, টপ যদি 20 হয় তাহলে টপের নেক্সট কোনটা? 30 না? কথা বোঝা যায়? টপ যদি 20 নাম্বার হয় তাহলে টপের নেক্সট কোনটা? 30 না? তাহলে আমি এক কাজ করলাম, টপের নেক্সটটাকেই টপের মধ্যে রেখে দিলাম। তার মানে অ্যাকচুয়ালি কি 20টা হারায় গেল না, আর 30-এর সাথে টপ হয়ে গেল না? এ বুঝছো তোমরা? ওই যে ডিলিট ফ্রম বিগিনিং আর কি, জাস্ট হেডটাকে আমি চেঞ্জ করে দিছি। কতটা বুঝো নাই? একদম ইজি কিন্তু। তাইলে করে ফেললাম। আর এখানে আমি একটা স্ট্যাকটাকে প্রিন্ট দিছি বারে বারে দেখার জন্য। তো আমরা দেখি এই অনুযায়ী প্রিন্ট হয়েছে কিনা। দেখো, প্রথমে পুশ 20, পুশ 30, পুশ 50, পুশ 60। তাহলে স্ট্যাকটা প্রিন্ট করার সময় প্রথমে কি আসবে বলো তো? 60 আসবে। কেন 60 আসবে? কারণ 60 হচ্ছে সবার শেষে অ্যাড হয়েছে। আর 60 সবার শেষে অ্যাড হওয়া মানে কি 60টা এখন টপে আছে না? এটা কিন্তু এইখানে দেখায় না, এটা লজিক দিয়ে বোঝার চিন্তা করো। সবার শেষে পুশ হয়েছে 60, তার মানে 60 থাকার কথা স্ট্যাকের সবার উপরে। স্ট্যাকের সবার উপরে থাকা মানে লিঙ্ক লিস্টের একদম শুরুতে থাকা। তার মানে 60 হচ্ছে সবার শুরুতে, তারপরে 50, তারপরে 30, তারপরে 20। তো দেখো এটা হয়েছে। এরপরে দেখো প্রিন্ট স্ট্যাক দিলাম। এখন পপ করলাম। পপ করলে কোনটা আগে ডিলিট হবে বলো তো? এই চারটা থেকে। কেন 60? কারণ 60 এখন একদম বিগিনিংয়ে আছে না? তো দেখো 60 ডিলিট হয়ে গেল, তখন আমি প্রিন্ট স্ট্যাক দিলাম 50 আর 30। তারপরে আবার দুইবার পপ দিছি। দুইবার পপ দিলে এখন কোনগুলা পপ হবে? 50 আর 30 না? দেখো 50 আর 30 হয়ে গেল, থাকলো শুধু আমার 20। তারপরে দিছি পুশ 100, তো 100 আসলো। আর 100, 100 আর 120, তার মানে 100 যদি পুশ করি তার মানে কি 100 এখন টপে আসে না, আর 20 নিচে আসে না? তো তোমরা কি লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাকের রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারছো কিনা? একদম ইজি কিন্তু। আমি কি পরেরটাতে যাব? দেখো প্রিন্ট ফাংশন, এটা তো তোমাদের আমি ওই দিনও দেখাইছি। প্রিন্ট ফাংশন পিটিআর এর মধ্যে টপ রেখে দিছি, মানে হেড রেখে দিছি। তারপর যতক্ষণ পর্যন্ত না হেড মানে টপ মানে পিটিআরটা না আল্লাহ হচ্ছে, ডাটা প্রিন্ট করে পিটিআরকে নেক্সট করে দিচ্ছি। বুঝছো না? আচ্ছা, এখন আসি তোমার বিখ্যাত সেই ইনফিক্স টু পোস্ট ফিক্স। ঠিক আছে, তো ইনফিক্স টু পোস্ট ফিক্স যেটা, এটা আমি এরে দিয়ে এখানে মানে ইয়ে করছি আর কি, চেক করছি। তো ইনফিক্স টু পোস্ট ফিক্সে আমরা মনে আছে কি পড়ছিলাম? ইনফিক্স টু পোস্ট ফিক্সে পড়ছিলাম যে প্রথমেই আমি বাম দিকে আর ডান দিকে দুইটা ব্র্যাকেট দিয়ে দিব, তাই না? মনে আছে? তাহলে দেখো, প্রথমে আমি একটা স্ট্রিং নিছি। এটা তো তুমি বুঝতেছো যে আমি তোমাকে দেখাই, এই যে যে এই যে ফুল জিনিসটা, এটাকে একটা স্ট্রিং হিসেবে না নেওয়া ছাড়া কি উপায় আছে? আমাকে যদি কম্পিউটারে কোড করতে হয় তাহলে স্ট্রিং ছাড়া কি নেওয়ার কোনো উপায় আছে? এই ফুল জিনিসটা, এটা তো একটা স্ট্রিং, তাই না? কনফিউশন থাকলে বলো, তাহলে আগাইতে অসুবিধা হয় আর কি। এটা কি তোমরা মানতেছো এটা যে একটা স্ট্রিং? স্ট্রিং তো নিতে হবে, এটা তো বুঝতেছো। স্ট্রিং ছাড়া তো উপায় নাই। আচ্ছা, এগুলা কি স্ট্রিং এর এক একটা ইন্ডেক্সের মধ্যে এক একটা ক্যারেক্টার না? যেমন একটা স্ট্রিং নেই, এটা হচ্ছে স্ট্রিং অফ 0, এটা হচ্ছে স্ট্রিং অফ 1, এটা হচ্ছে স্ট্রিং অফ 2, এরকম না? আচ্ছা, তো প্রথমে আমি একটা স্ট্রিং নিলাম, নিয়ে দেখো একটা ব্রেসের মধ্যে একটা আমি ইয়ে নিলাম, এই ওপেনিং ব্র্যাকেট। তো স্ট্রিংটা ইনপুট নেওয়ার পরে দেখো ব্রেস প্লাস ইজ ইকুয়াল টু স্ট্রিং করছি। তার মানে কি স্ট্রিং এর বাম দিকে একটা কি করে ফেলছি, একটা ব্র্যাকেট অ্যাড করছি না?
আবার পরে করছি কি স্ট্রিংয়ের মধ্যে ব্রেসকে রেখে দিছি, তার মানে এখন স্ট্রিংটা হচ্ছে এই ব্রেস হয়ে গেল। আবার করলাম কি স্ট্রিং প্লাস ইকুয়াল টু স্ট্রিং, দেখো ক্লোজিং ব্র্যাকেটও একটা অ্যাড করে দিছি, বুঝতে পারছি? মানে স্ট্রিংয়ের মধ্যে তো এরকম কনক্যাটেনেট করা যায় না? তো জিনিসটা তোমাকে আমি বলি, এটা এরকম দিয়ে তোমাদের জন্য কঠিন করে ফেলছি, আমি একটু সহজ করে রাখো। কাজ হওয়ার কথা দেখি, str সমান দেখি কাজ হয়। এরকম স্ট্রিং কনক্যাট করা যায় না? যাওয়ার তো কথা। হ্যাঁ হয়েছে। তো এটা বুঝছো এখন, দুই দিকে দুইটা ইয়ে করে ফেললাম স্ট্রিংয়ের সাথে, আমি আর তার মতো স্টেকে আগে পুশ করলাম না আর কি। এটা বুঝছো সবাই এতটুকু, যারা যারা আসো? আচ্ছা, এখন আমি ম্যাক্স ট্যাগ যেটা সাইজের মধ্যে আমি স্ট্রিংয়ের সাইজটা রেখে দিলাম। এখন তুমি বলতে পারো স্যার সাইজ তো আসলে স্ট্রিংয়ের সাইজ থেকে ছোটোই হবে, কারণ আমরা তো সব কিছু কিন্তু মানে স্ট্যাকের মধ্যে পুশ করি না। পুশ করি কি এবিসিডিগুলো কি পুশ করি? পুশ তো করি না। তো আমি একটু বড় সাইজ নিয়ে তো আমার সমস্যা নাই, সমস্যা আছে কি? কথাটা বুঝাইতে পারছি? এটা বুঝছো আমি কেন করছি, সাইজটা এখানে এত কেন নিছি? মানে তুমি দেখো এখানের মধ্যে 20টা, এটার এই স্ট্রিংয়ের সাইজ কত, 20 না? ধরো সব সব 21 ধরে ফেলো, ঠিক আছে? তো স্টেকের মধ্যে কি সাইজ 21 নেওয়ার দরকার আছে? কারণ আমি তো অপারেন্টগুলোকে তো আমি স্টেকে পুশ করতেছি না, এগুলো তো এখানেই থাকতেছে, তাই না? তার মানে কি 21 নেওয়ার দরকার নাই, কিন্তু আমি করলাম কি আমি 21ই নিলাম, মানে সাইজ তো একটু বেশি নিলে সমস্যা না, তাই না? তো এই জন্য আমি স্ট্রিংয়ের লেংথটাই আমি সাইজ হিসেবে নিলাম। নেওয়ার পরে আমি এখন যেহেতু আবার চিন্তা করো, আগে এত সময় কাজ করছি আমরা ইন্টিজারের এরে নিয়ে, এখন আমাকে কাজ করতে হবে ক্যারেক্টারের এরে নিয়ে। তো ক্যারেক্টারের মধ্যে স্ট্যাকের মধ্যে ম্যাক্স স্ট্যাক +1টা আমি রেখে, মানে একটা +1 দিয়ে রাখছি যাতে সুবিধা হয় আর কি, +2 3 4 যা ইচ্ছা তুমি দিতে পারো। এখন কথা হচ্ছে +1 না দিলেও আসলে কোনো সমস্যা নেই, +1 গেলে দেবো। এখন কথা হচ্ছে দেখো, আমি 0 থেকে ম্যাক্স স্ট্যাক পর্যন্ত লুপটা চালাবো, তাই না? স্ট্রিংয়ের সাইজ পর্যন্ত চালাতে হবে না লুপটা, একদম 0 থেকে? আচ্ছা, চালালাম। তো প্রথম কথাই হচ্ছে কি মনে আছে, আমরা যদি কোনো একটা অপারেন্ট পাই তাহলে কি করে ফেলবো, ওইটাকে এক্সপ্রেশনে নিয়ে যাব না? কোনো একটা অপারেন্ট পেলে কি করি, ডান দিকে এক্সপ্রেশনে নিয়ে যেতাম। এক্সপ্রেশনে নিয়ে যাওয়া মানে কি, সি আউট দেওয়া না, মানে প্রিন্ট করে দেখানো না? অথবা তুমি চাইলে একটা ভেক্টর ডিক্লেয়ার করে ভেক্টরের মধ্যে পুশ করতে পারো, কিন্তু আমার তো দরকার নাই, আমি তো হচ্ছে আমি এক্সপ্রেশনটা দেখতে চাচ্ছি, তো আমি সি আউট করলাম এটা। এখন দেখো, এটা যদি কোনো অপারেন্ট পাই, এখন আমি যদি কোনো একটা মানে এই ব্র্যাকেট পাই, এই ব্র্যাকেট যদি পাই তাহলে বলো তো আমি কি করব, স্ট্যাকের মধ্যে এটা পুশ করবো না? তো দেখো, পুশ স্ট্যাকটা পাঠাইছি আর ওই ক্যারেক্টারটা পাঠাইছি, তো পুশ ফাংশন তো তোমাদের একটু আগে দেখাইছি, আগেরটা ইন্টিজার ছিল এখনটা ক্যারেক্টার, এগুলো তো আর তোমাদের দেখানোর দরকার আছে কি? ক্যারেক্টার দিয়ে রিসিভ করছি আর কি, আগে তো ইন্টিজার ছিল, বুঝছো? এটা ইনফিক্স টু পোস্ট ফিক্স, পোস্ট ফিক্সের ইভ্যালিউশন না কিন্তু, এই যে এইটা এই যে এই টেবিলটা, বুঝছো? তো তো পুশের মধ্যে এখন তো ক্যারেক্টার দিয়ে পুশ করতে হবে, পপের মধ্যে ক্যারেক্টার দেওয়া, পপ আর পুশ তো দেখানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কারণ পপ আর পুশ তো একটু আগেও দেখাইছি। পপের কাজ হচ্ছে তোমার একটা করে মাইনাস মাইনাস করা টপ, আর পুশের কাজ করা কি
টপ প্লাস প্লাস করে এখানের মধ্যে ভ্যালুটা রেখে দেওয়া। তো পুশ আর পপ তার দেখানোর দরকার নাই, এখন যা দেখানো এখানেই দরকার, তাই তো? তাহলে যেই আমি একটা তোমার এই ব্র্যাকেট পাইলাম, ওপেনিং ব্র্যাকেট, স্ট্যাকের মধ্যে পুশ করলাম। এখন আমি যদি অপারেটর পাই, প্লাস মাইনাস স্টার ভাগ বা পাওয়ার, কম্পিউটারের পাওয়ার কিন্তু এইরকম দেখায়। অপারেটর পাইলে আমি কি করি বলো তো, মনে আছে? অপারেটর পাইলে আমি পুশ করি, কিন্তু পুশ করি কখন? যদি দেখি তার আগের অপারেটরটা তার থেকে বড়, তাহলে এটাকে আগে পপ করি, তারপরে এটাকে পুশ করি, ঠিক কি না? তার মানে আমাকে এই জিনিসটা তাহলে এই জন্য আমি দেখো চেক নামে একটা ফাংশন দিছি। চেক দিয়ে আমি তোমাকে ওইখানে পাঠিয়ে দিছি স্ট্যাকটাকে, আর আমার ওই যে অপারেটর যেটা আছে ওই অপারেটরটাকে আমি পাঠিয়ে দিছি। তাহলে দেখি চেকের মধ্যে কি করা যায়। তা আসলাম চেকের মধ্যে। চেকের মধ্যে কি ওই অপারেটরটা আছে আর হচ্ছে স্ট্যাকটা আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি প্রথমেই দেখব স্ট্যাকের টপের মধ্যে কি এইটা আছে বা গুণ আছে অথবা ভাগ আছে। যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা টপের মধ্যে থাকে এবং আমি যে অপারেটরটা পাঠাইছি এটা যদি তোমার যোগ বা বিয়োগ হয়, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে পপ করতে হবে না? পপ করে এটাকে সি আউট করতে হবে না? বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? মানে তুমি তুমি তো কি করছো, তুমি যে কোনো একটা অপারেটর এখানে পাঠাইছো, কারণ কোন অপারেটর পাঠাইছো তুমি তো আর জানো না। এখন হইল কি, স্ট্যাক যেটা আছে স্ট্যাকের টপে ধরো এখন আছে এই তিনটার মধ্যে যে কোনো একটা, পাওয়ার, মাল্টিপ্লিকেশন অথবা ভাগ। আর তুমি যে অপারেটর পাঠাইছো এটা হয় যোগ নাইলে বিয়োগ। তাহলে যোগ বা বিয়োগ যদি হয় আর তার টপে যদি স্ট্যাকের তোমার এই তিনটার মধ্যে একটা থাকে, তাহলে তো আমি অ্যাকচুয়ালি যোগ বিয়োগটাকে পুশ করতে পারবো না। আগে তোমার টপের মধ্যে যেটা আছে ওইটাকে পপ করে মানে এক্সপ্রেশনে নিয়ে গিয়ে তারপরে তোমার যোগ বা বিয়োগটাকে পুশ করতে হয়। এখন কি মনে হয়েছে? তো ওই যোগ বিয়োগটাকে সে পুশ তো সে সরাসরি করতে পারবে না, এই জন্য আগে পপ করে ওইটাকে অপারেন্টটাকে প্রিন্ট করে ফেলছে, তারপরে হচ্ছে যোগ বিয়োগটাকে সে পুশ করছে। গেল এইটা। এলস ইফ, এখন ধরো তুমি যে অপারেটর তোমার স্ট্যাকের টপে আছে হচ্ছে তোমার পাওয়ার, কিন্তু তুমি যেটা পাঠাইছো এটা হচ্ছে গুণ বা ভাগ। তো গুণ বা ভাগ যদি হয় এটা কি পাওয়ারের উপরে বসতে পারবে? তাহলে সেম জিনিস এখানেও করতে হবে না, এখানেও আমার পপ করতে হবে, তারপরে এটাকে প্রিন্ট করে তারপরে হচ্ছে আমার ওই গুণ বা ভাগটাকে পুশ করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, আর যদি এই দুইটার কোনোটাই না হয়, দুইটার কোনোটাই না হওয়া মানে কি, ধরো ওইরকম একটা ব্র্যাকেট পাইছি, ব্র্যাকেটের পরে একটা অপারেটর পাইছি, তাহলে তো আমার পুশ করতে কি কোনো সমস্যা আছে? তাহলে আমি জাস্ট ডাইরেক্ট পুশ করে দিচ্ছি, এলস পুশ। তো চেকের চেকের কাজটা বুঝছো তো? ক্লিয়ার কিন্তু চেকের কাজটা? ঠিক আছে। তাহলে এটা কি বুঝাইতে পারছি অপারেটর পেলে কি করবা? আচ্ছা, আর এরপরে আরেকটা কন্ডিশন কি, আরেকটা কন্ডিশন হচ্ছে যে আমি এখন পাইছি এলস দিছি, এলস দেওয়া মানে কি, তুমি কোন ব্র্যাকেটটা পাইছো বলো তো? ক্লোজিং ব্র্যাকেটটা পাইছো না, এই যে এইটা। আমি এটাকে এলস ইফ দিয়েও দিতে পারতাম, আমি এরকম দিতে পারতাম কিন্তু, যে এলস ইফ এসটিআর আই যদি সমান সমান এইটা হয়। কথাটা বুঝতে পারছি? ওইটা হলে কি হয়, ওই একদম মনে আছে যে আমি ধরো একটা এই যে এই ব্র্যাকেটটা পাইছি, তাহলে কি করছিলাম, এই দুইটাকে আমি ওইখান পর্যন্ত নিয়ে গেছিলাম না, এক ক্লোজ ব্র্যাকেট আসা পর্যন্ত। তো ওই জিনিসটাই আর কি, আমি এখানে এলসিফ দিয়েও করতে পারি। আর আমি যেহেতু উপরে সব কন্ডিশন দিয়ে ফেলছি, এখানে তো এলসিফ লিখার দরকার নাই, এলস লিখলেই তো বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ওই ব্র্যাকেটটা পাচ্ছে, তাই না? সো যদি ওই ব্র্যাকেটটা পায়, যাও তোমাদের জন্য আমি লিখেই দিই, যদি ওই ব্র্যাকেটটা পায় তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত না স্ট্যাকের টপের মধ্যে তোমার ইয়ে আসছে, এই ওপেনিং ব্র্যাকেট আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে, পপ চালিয়ে যেতে হবে এবং তোমাকে অপারেটরটাকে প্রিন্ট করতে হবে, ঠিক কি না?
আর যেই তোমার স্ট্যাকের টপে এই জিনিসটা চলে আসলো, তাহলে তার লুপে ঢুকলো না। কিন্তু তুমি একটু ভালো মতো তাকিয়ে দেখো, এই জিনিসটা আসার পরে এই জিনিসটাকেও পপ করতে হয়েছে না? এই যে পরের লাইনে কি এই জিনিসটা আছে? মানে ধরো এইটাকে পপ করলা, এটাকে পপ করলা, তারপরে যে এটাতে আসলো লুপ থেকে বেরিয়ে গেল। কিন্তু লুপ থেকে বেরিয়ে গেলে কি হবে? এটা তো এখনো টপের মধ্যে আছে, তাই না? যেহেতু এটা এখনো টপের মধ্যে আছে, তার মানে আমাকে কি করতে হবে? লুপের বাইরে গিয়ে আরেকবার পপ করতে হবে। আরেকবার পপ করলে এটাও পপ হয়ে যাবে। বুঝতে পারছি? এটা বুঝছো? একটু রেসপন্স করো, নাহলে তো হবে না। প্রশ্ন করতে হবে, রেসপন্স করতে হবে। নেটের কি কোনো সমস্যা? মানে আমার কথা কি শুনতে অসুবিধা হয় তোমাদের? তো এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? এই জায়গাটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে আমি যেহেতু টপ পর্যন্ত আসতেছি, তো যে এইটা পাইছি বেরিয়ে গেছি। কিন্তু এটা পাইলে বেরিয়ে গেলে তো হবে না, এটাকেও তো পপ করতে হবে। এই জন্য লুপের বাইরে এসে আরেকবার পপটা চালাইছি। ঠিক আছে? তো এটা করলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে দেখি আমরা ইয়েটা করতে পারি কিনা, যেটা আমরা বইয়ে শিখলাম। এই যে, তাই দেখো কি আছে। প্রথমে এ আছে, তারপরে প্লাস আছে, তারপরে বি আছে, তারপরে একটা ইনটু আছে, তারপরে একটা সি আছে, তারপরে একটা মাইনাস আছে, তারপরে একটা ব্র্যাকেটের পরে একটা ডি আছে, তারপরে একটা ভাগ আছে, তারপরে একটা ই আছে, তারপরে হচ্ছে একটা পাওয়ার আছে, তারপরে হচ্ছে একটা এফ আছে, তারপরে একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, তারপরে আরেকটা ইনটু আছে, তারপরে আরেকটা ক্লোজিং ব্র্যাকেট আছে, সরি একটা জি আছে, তারপরে একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, তারপরে একটা ইনটু আছে, তারপরে একটা এইচ আছে। এটাই তো আমার এক্সপ্রেশন, ঠিক কিনা? তো তোমরা দেখো মিলছে কিনা এক্সপ্রেশনটা। এবিসি স্টার, এবিসি স্টার, ডিএফ পাওয়ার, ডিএফ পাওয়ার, ভাগ জি স্টার, ভাগ জি স্টার, মাইনাস এইচ স্টার প্লাস, মাইনাস এইচ স্টার প্লাস। মিলছে? এ সবাই বুঝছো? আমার ক্লাস কিন্তু আমার ক্লাস কিন্তু শেষ। তো আর কিন্তু এখানে কোনো কিছু নাই। তো এখন আমি তোমাদের বলি, তোমাদের হচ্ছে স্ট্যাক এবং আমি কিউ যে সময় পড়াবো, স্ট্যাক আর কিউ মিলে আমি একটা কন্টেস্ট দিব সামনের সপ্তাহে। আর এখন আজকে তোমাদের জন্য আমি কিছু থিওরি অ্যাসাইনমেন্ট আমি তোমাদের অ্যাসাইন করে দিব। ঠিক আছে? ইয়ের মধ্যে, গুগল ক্লাসরুমের মধ্যে, মানে থিওরি অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে হচ্ছে এইগুলা। এই যে, একটু দাঁড়াও।